জয়কে কিভাবে দেখছো অমলেন্দু? দিল্লির 70টার মধ্যে 48টা আসনে বিজেপি একটা ব্যাপক জয়লাভ করলো এবং চারিদিকে গেরুয়া ঝড়। দিল্লিতে আমরা যেটা দেখতে পেলাম 26 বছর পরে দিল্লির বুকে আবার রাজত্ব করতে চলেছে বিজেপি। 2026-এ বিধানসভা ইলেকশন রয়েছে পশ্চিমবঙ্গে। সেই ইলেকশনে কতটা তাৎপর্য পড়বে এখানে, বা কতটা ভূমিকা পড়বে? কি আগামী দিনে বাংলা জয়ের পথে কি এই দিল্লি জয় কি বাংলা জয় আনতে পারবে আগামী দিনে? কিভাবে দেখছো অমলেন্দু দিল্লি জয়ের পর? দিল্লি জয়ের পরে একটাই কথা, আমাদের ভারতীয় জনতা পার্টির একটাই বক্তব্য, সাধারণ জনগণ আশীর্বাদ দিয়ে দিল্লিতে বিদায় করেছেন আপ, এবারে পশ্চিমবঙ্গে বিদায় হবে পাপ। পশ্চিমবঙ্গে যে সরকার চলছে সেটা পাপের সরকার চলছে, চুরির সরকার চলছে, তোলাবাজির সরকার চলছে, সেটা ভাঁওতাবাজির সরকার চলছে, সেটা ড্রামাবাজির সরকার চলছে, সেটা বোম বাঁধার সরকার চলছে, শিক্ষা ক্ষেত্রে চাকরি চুরির সরকার চলছে, কয়লা চুরির সরকার চলছে। এই পাপ পশ্চিমবঙ্গে যে পাপ জাঁকিয়ে বসেছে, দিল্লিতে আপের বিদায়ের সাথে সাথে আগামী 1 বছর পরে পশ্চিমবঙ্গে পাপের বিদায়ের সূচনা হলো। জনগণ দিল্লি মানে দীপঙ্কর দা আপনি জানেন, দিল্লিতে আমাদের পশ্চিমবঙ্গের এমএলএরা এমপিরা, দিল্লিতে অনেক বিধানসভা আছে, প্রায় 12 থেকে 15টা বিধানসভা ক্ষেত্র আছে যেখানে বাঙালি ভোটাররা যথেষ্ট সংখ্যক আছেন এবং বাঙালি ভোটারদের প্রভাব সেখানে যথেষ্ট সংখ্যক আছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে সেই সমস্ত সিটগুলো, বাঙালি অধ্যুষিত সিটগুলো আমাদের রাজ্য সভাপতি মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা দি, জ্যোতির্ময় সিং মাহাতো, আরো অনেক নেতৃত্বরা এবং অনেক সাধারণ কর্মীরা পশ্চিমবঙ্গ থেকে গিয়ে বাঙালি অধ্যুষিত এলাকাগুলোয় কাজ করেছিলেন এবং সেই সমস্ত সিটগুলো আমরা জয়লাভ করেছি। দিল্লি মানে শুধু একটা রাজ্য ভাবলে হবে না, দিল্লি কিন্তু গোটা ভারতবর্ষ। কেন, দিল্লিতে সমগ্র ভারতবর্ষের এমন কোন স্টেট নেই যে স্টেটের মানুষ সেখানকার ভোটার নয়। সে আপনি তেলেঙ্গানা ধরুন, তামিলনাড়ু ধরুন, দক্ষিণ ভারতের রাজ্য ধরুন, উত্তর ভারতের রাজ্য ধরুন, পূর্ব ভারতের, পশ্চিম ভারতের প্রত্যেকটি রাজ্যের কিছু না কিছু ভোটার এবং কিছু না কিছু বসতি দিল্লিতে আছে দীপঙ্কর, এটা আপনারাও জানেন। তাই দিল্লির ইলেকশন মানে হচ্ছে গোটা মিনি ভারতবর্ষের ইলেকশন। এবং দিল্লির ইলেকশনে আজকে আমরা 30 স্তরীয় জয়লাভ করলাম। সেখানে আমরা কর্পোরেশন থেকে শুরু করে বিধানসভাটা মাঝখানে বিগত 27 বছর আমাদের আওতার বাইরে ছিল। ইউপিএ গভর্নমেন্টের সময় শিলা দীক্ষিতের সরকার থেকে শুরু করে তারপরে ইউপিএর যে দুর্নীতি, ওই দুর্নীতির বিরুদ্ধে ভুঁইপোর দল ছিল। আপ কি বলেছিল? আপ সাধারণ মানুষের সাথে যে প্রতারণা করেছিল সেটা দিল্লির মানুষ তার জবাব দিয়েছেন। আপের যারা নেতা ছিল তাদের যুক্তি কি ছিল? যে আমরা রাজনীতিকে স্বচ্ছ করব বলে রাজনীতিতে এসেছি। আপের দলটা তৈরি হয়েছিল এই বলে, আর তারা রাজনীতিকে ব্যবহার করে কি করেছে? কেলেঙ্কারির পর কেলেঙ্কারি করে নিজেরা অর্থ সংগ্রহ করেছে। সেটা আপনারা জানেন, 3 জন মন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া এবং তাদের যে আরেকজন মন্ত্রী ছিলেন, তিনি 3 জন মন্ত্রী যারা জেলে ছিলেন প্রত্যেকেই কিন্তু হেরেছেন। অতীশী রানিং চিফ মিনিস্টার যিনি আছেন অতীশী, উনি কোনো কারণে একটুখানি ভোটের জন্য জিতেছেন। তাহলে যে 3 জন মন্ত্রী দুর্নীতির দায়ে জেলে ছিলেন সেই 3 জন মন্ত্রী হেরেছেন। এখান থেকে প্রমাণ পাওয়া যায় যে সাধারণ মানুষ দুর্নীতির বিরুদ্ধে ভোট দিচ্ছেন, সাধারণ মানুষ ভাঁওতাবাজির বিরুদ্ধে ভোট দিচ্ছেন। আর পশ্চিমবঙ্গেও আগামী দিনে একই জিনিস আসতে চলেছে। পশ্চিমবঙ্গের ক্যাবিনেটে কত মিনিস্টার জেলে ছিল সেটা আমরা প্রত্যেকেই জানি, এবং মাননীয় মুখ্যমন্ত্রীও আগামী দিনে জেলে যাওয়ার জন্য তার রাস্তা সবই তৈরি। তিনি হয়তো কোনো কারণে আইনি জটিলতায়, শিক্ষা ক্ষেত্র বলুন বা স্বাস্থ্য ক্ষেত্রে যেসব দুর্নীতিগুলো হয়েছে, কোনো কারণে এভিডেন্স মিটিয়ে ফেলার জন্য আজকে আরজিকর ঘটনায় এভিডেন্স মিটিয়েছেন। কেন না, তাকে যাতে কোনো কারণে রিচ করতে না পারে সিবিআই, তার কাছে যাতে পৌঁছতে না পারে। নাহলে টোটাল আজকে যে কল্যাণীতে গত 2 দিন আগে এই যে বোম্বিং হয়েছে, সেটা ওটা বাজি কারখানা ছিল না, ওটা বোমের কারখানা। আজকে দিকে দিকে পুলিশ মন্ত্রী হিসাবে তিনি ব্যর্থ, দিকে দিকে তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ। তাহলে তারও জেল যাত্রা যা সময়ের অপেক্ষা। তো সেই রকম
এই যে পশ্চিমবঙ্গ দিল্লিতে যা ঘটনা ঘটেছে, পশ্চিমবঙ্গ সেম ঘটনা, জাস্ট পশ্চিমবঙ্গের মানুষ কি হয়েছে না 29-30% ভোট লিখিত ভাবে, আর যদি অলিখিত ধরা হয় তাহলে প্রায় 35%-এর কাছাকাছি মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথায় দুধেল গাইদের ভোট আছে বলে, ওই দুধেল গাইদের দৌলতে উনি দুধ নিচ্ছেন বলে উনি বেঁচে গেছেন, নাহলে পশ্চিমবঙ্গেও অবশ্যই উনার পরাজয়। এবং আমাদের একটাই আবেদন ছিল দিল্লিতে, যে হিন্দু সনাতনীরা যাতে একত্রিত হয়ে ভোট করে, সেই আবেদন সাধারণ হিন্দু সনাতনীরা রেখেছেন। এবং এই যে প্রয়াগরাজে মহাকুম্ভের বিভিন্ন বিপর্যয় দেখিয়ে, বিভিন্ন কিছু দেখিয়ে, বিভিন্ন ভাবে মাননীয় মোদীজিকে বিভিন্ন ভাবে কটাক্ষ করা হয়েছে, তারপরেও দিল্লির সাধারণ মানুষ ভোট দিয়েছেন এবং সনাতনীরাও ভোট দিয়ে মোদীজিকে জিতিয়েছেন। আগামী দিনে পশ্চিমবঙ্গের সনাতনীরাও একত্রিত হয়ে ভোট দেবেন এবং পশ্চিমবঙ্গের যে 65-67% সনাতনীরা একত্রিত হয়ে ভোট দিলে দিল্লিতে যেমন আমরা 50%-এর কাছাকাছি ভোট পেয়েছি, তেমনি পশ্চিমবঙ্গেও আমরা 50%-এর অধিক ভোট পেয়ে আগামী দিনে সরকারে আসবো দীপঙ্কর দা, এটা নিশ্চিত। দিল্লির রেজাল্ট তার প্রমাণ দিচ্ছে যে মানুষ এই দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন। আগামী দিনে পশ্চিমবঙ্গে ভোট দিলে জিতবো। দিল্লির রেজাল্ট তাই প্রমাণ দিচ্ছে যে পশ্চিমবঙ্গেও এই একই পরিবর্তন হতে পারে, এমনটাই আশা রাখলেন অমলেন্দু বাবু। যে 60%, 67% যেটা বললেন, 65, হ্যাঁ, যদি 65 থেকে 67% যে সনাতনী ভোট আছে সেই ভোট যদি আগামী দিনে করানো যায় তাহলে পশ্চিমবঙ্গে এই পরিবর্তন সম্ভব এবং 50%-এর উপরে ভোট পেয়ে আগামী 2026-এ বিধানসভা ইলেকশনে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, এমনটাই আশা রাখলেন অমলেন্দু বাবু। কিন্তু